বিজেপি সরকার এমনটাই চাইছিল কিনা যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজপথে এমন রাজনীতির আমদানি হোক যে রাজনীতিতে ভারত বিরোধিতা একেবারে কেন্দ্রে চলে আসবে। বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি যতই উস্কে উঠছে ততই ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের রাজনীতি বা তার বিজেপির অবস্থা আরও সুসংহত এবং আরও জনপ্রিয় হয়ে উঠছে। তার প্রমাণ সম্ভবত দিল্লির বিধানসভা নির্বাচন। ২৭ বছর পর ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসন পেয়ে বিজেপি বিধানসভা নির্বাচনে দিল্লিতে বিজয়ী হয়েছে। অথচ ২০২০ সালেও কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির ৭০টি আসনের ৬৩টি নিয়ে গিয়েছিল। এবার ব্যাপক পরিমাণ বাংলাদেশি খেদা ও অভিযান চলছে দিল্লি সহ ভারত জুড়ে মেট্রো শহরগুলোয়, এবং সেখানে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রক তালিকা করে করে বাংলাদেশিদের ডিপোর্ট করবার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে উঠিয়ে দিচ্ছে। এই অবস্থায় আসলে এই ঘটনা বাংলাদেশে ৯২% মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুত্ববাদের বিরুদ্ধে রাজনীতি, হিন্দুত্ববাদের আধিপত্যের অবসান ঘটানোর যে রাজনীতির কথা জোরে সোরে এই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম বলছেন, কিংবা গত কিছুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে স্পষ্ট হয়ে উঠেছে, সেই রাজনীতি আসলে আখেরে সুবিধা করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির রাজনীতিকে। মনে রাখতে হবে, জুনে ২০২৪ সালের জুনে নড়বড়ে কোয়ালিশন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী, এবং ঠিক কি এজেন্ডা, ঠিক কি পরিবর্তন ২ দফার পরে তৃতীয় দফায় এই বিজেপি আনবে তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এই সরকার ক্ষমতায় আসে। এবং আগস্টে বাংলাদেশে এই ঘটনা ঘটবার, শেখ হাসিনার পতন ঘটবার পর থেকে আসলে ভারতের রাজনীতির ময়দানে জনসাধারণের মনে আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন এবং ব্যাপক পরিমাণ অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীর যে গল্প বা যে অভিযোগ বিজেপি তুলে ধরে তা বড় ধরনের প্রভাব ফেলছে, এবং সেই প্রভাব সরাসরি গিয়ে পড়ছে বিজেপির ব্যালট বাক্সে। অন্যদিকে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিকে যারা বড় দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর কারসাজি, কার্যক্রম, হস্তক্ষেপ এসবের প্রমাণ হাজির করে বিশ্লেষণ করতে, বিচার করতে ভালোবাসেন, তারা অনেকে হয়তো মনে রাখবেন যে জুন মাসে শেখ হাসিনা তার সরকারের পতনের ঠিক আগে আগে সর্বশেষ যে ভারত সফরে গিয়েছিলেন, সেই ভারত সফর ছিল খুবই শীতল, কারণ ভারতীয় সংবাদ মাধ্যমও সরাসরি এই উদ্বেগ প্রকাশ করছিল এবং ভারত সরকার রুষ্ট বলে জানাচ্ছিল সংবাদ মাধ্যম যে শেখ হাসিনা ভারত সফরের পরপরই একটা চীন সফর সাজিয়ে রেখেছেন, এবং শেখ হাসিনার একই সঙ্গে ভারত ঘেঁষা মনোভাবের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক ক্রমাগত উষ্ণ করতে চাওয়া, নানা রকম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি ভারত ভালোভাবে দেখছিল না। কাজেই মনে রাখবার বা বিশ্লেষণ করবার বা ভাববার হয়তো কারণ আছে যে ভারত সরকার, বিজেপি সরকার এমনটাই চাইছিল কিনা যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজপথে এমন রাজনীতির আমদানি হোক যে রাজনীতিতে ভারত বিরোধিতা একেবারে কেন্দ্রে চলে আসবে, এবং বাংলাদেশের রাজপথ ভারত বিরোধিতার রাজনীতি, ডানপন্থার রাজনীতি দিয়ে এতটাই গরম থাকবে যে তার সরাসরি সুবিধা আসলে ভারতের রাজনীতিতে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি পাবে হিন্দুত্ববাদের রাজনীতি আরো সুসংহত করার মাধ্যমে। আজকে এই আলোচনার সূত্রপাত করেছি যে কারণে, তা হচ্ছে মোদীর বিজেপির রাজনীতিকে মাথায় রাখলে বাংলাদেশ ভারত সম্পর্ককে, কিংবা বাংলাদেশ এখন যেদিকে যাচ্ছে তাকে ভারত কিভাবে দেখবে তা বিশ্লেষণ আপনার আমার মতোই হয়তো কিছুটা আলাদা হতে পারে। মনে রাখতে হবে, বাংলাদেশের সরকার হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা যাই বলুক না কেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে, কিংবা ভারত খুব দ্রুত শেখ হাসিনার সেখান থেকে বসে যোগাযোগ বন্ধ করে দেবে, এমন ভাববার কোনো কারণ নেই। এবং দ্বিতীয়ত, বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে ভারত বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে পাবে না, এবং সেই উদ্বেগে খুব দ্রুত ভারত উদ্যোগ নিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবেন এমন ভাবারও কোনো কারণ নেই। বরং বাংলাদেশে মববাজি চললে
অশান্তি চলতে থাকলে বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম মুর্শিদাবাদ, সেভেন সিস্টার্সের রাজ্য এসব নিয়ে বাংলাদেশের নতুন ম্যাপ করবার জন্য শাহাদা বরণের ডাক দিলে, মানে অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ঘোষণা দিলে, কিংবা বাংলাদেশে ৩২ নম্বর দিনের পর দিন ভাঙা হলে এবং নানা রকম ডানপন্থা এবং চরমপন্থা উস্কে উঠলে শেষ পর্যন্ত মোদির রাজনীতির লাভ এবং সর্বভারতীয় দল হয়ে উঠতে বিজেপির একটা বড় বাধা ২০২৬ সালে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য ২০২৬ সালের নির্বাচন পর্যন্ত অশান্ত বাংলাদেশ, ডানপন্থার বাংলাদেশ, চরমপন্থার বাংলাদেশ, সীমান্ত অশান্ত যে বাংলাদেশ করে রেখেছে সে বাংলাদেশ শেষ পর্যন্ত মোদির রাজনীতির জন্য লাভজনক। দেখুন, বাংলাদেশ সরকার ৫ই ফেব্রুয়ারি শেখ হাসিনা কেন ভারতে বসে বক্তৃতা দিতে পেরেছেন ভার্চুয়ালি, এবং তার প্রভাবে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে, ৩২ নম্বর ভাঙা হয়েছে, সারা বাংলাদেশ জুড়ে আগুন ভাঙচুর হয়েছে, ডাক দিয়েছে ভারতের রাষ্ট্রদূতকে, ডেকে বলেছে যে এটা বাংলাদেশ পছন্দ করছে না। দিল্লি উল্টো দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকেছে, ডেকে বলে দিয়েছে বাংলাদেশ তার আভ্যন্তরীণ শাসনের সমস্যার জন্য ভারতকে দায়ী করছে, তাকে নেতিবাচকভাবে দেখাচ্ছে, এটা ভারত পছন্দ করছে না। দেখুন, সেই আগস্ট মাস থেকে এই সরকার ক্ষমতায় এসেছে পর থেকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক ক্ষোভ বলছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে। দেখুন, বাংলাদেশে এ ধরনের মববাজি চলছে, একেও রাজনৈতিক ক্ষোভ বলছে, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলছে। এই পুরো বিষয়টি আসলে বিজেপির রাজনীতির জন্য অত্যন্ত সুবিধাজনক হয়ে উঠেছে। অন্যদিকে দেখুন, ভারত বলে দিয়েছে বাংলাদেশ সরকারকে যে তারা কোনোভাবেই এই সরকার, যেহেতু তারা একে অনির্বাচিত অসাংবিধানিক সরকার মনে করে, অনির্বাচিত অসাংবিধানিক এই সরকারের সঙ্গে তারা শীর্ষ পর্যায়ে বা খুব আনুষ্ঠানিক পর্যায়ে কোনো চুক্তিতে বা কোনো সম্পর্কে যাবে না, তারা নির্বাচিত সরকার আসবার জন্য অপেক্ষা করবে। এদিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন ডিসেম্বর মাসে এসেছিলেন, তিনি এ কথাটা পরিষ্কার বলে দিয়েছেন, তিনি এ কথাও জানিয়ে গেছেন যে হাসিনা তাদের গেস্ট, শেখ হাসিনা তাদের অতিথি, এবং ভারতে মনে রাখবেন সকল রাজনৈতিক দলের ঐকমত্য আছে শেখ হাসিনাকে সেখানে রাখবার ব্যাপারে। কাজেই বিজেপি এই নিয়ে কোনো বিব্রত নয়, বিপদে নয়, এবং বলে দিয়েছে যে শেখ হাসিনা তাদের অতিথি, কাজেই শেখ হাসিনার প্রসঙ্গ যত কম তোলা হবে দুদেশের সম্পর্ক তত ভালো থাকবে। ওদিকে বাংলাদেশের সরকার আমাদেরকে বুঝ দিচ্ছেন যে তারা নাকি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে গণহত্যার বিচারের জন্য। কিন্তু দেখুন, আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল, মানে ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের, কূটনৈতিক যোগাযোগের সবচেয়ে প্রাথমিক পর্যায়ে একটা নোট ভার্বাল দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং আপনারা হয়তো অনেকে জানেন, বা আপনাদেরকে বলি, এই নোট ভার্বাল হচ্ছে এমনই একটা কমিউনিকেশন, এমনই একটি যোগাযোগ যে এই নোটে, এই বার্তায় কারো কোনো স্বাক্ষরও থাকে না। একটা লেটার হেডে, হয়তো দূতাবাসের লেটার হেডে এই নোট ভার্বাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গেছে। কাজেই ভারত সরকারের শীর্ষ পর্যায়ে তাতে নড়ে চড়ে বসবেন, কারণ ভারত সরকার এই প্রশ্ন করছেন যে কেন বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন এবং যোগাযোগ করে শেখ হাসিনাকে পাঠালেন। কাজেই সেই উত্তর ছাড়া কিংবা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাইতে হলে বাংলাদেশ সরকারকে গণহত্যার যেসব প্রমাণ হাজির করে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে, সেসব কোনো কাগজপত্র ছাড়া একটা স্বাক্ষরবিহীন নোট ভার্বালের প্রেক্ষিতে ভারত সরকার এর উত্তর দেওয়ার যেমন প্রয়োজন মনে করছে না, ঠিক তেমনি প্রয়োজন মনে করছে না যে এই কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিতে হবে। এবং দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে সর্বশেষ বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিগত মত উনি ভার্চুয়ালি যা দিচ্ছেন এসব নিয়ে ভারতকে দোষারোপ করা চলবে না। দেখুন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে মাস্কাটে। সেখানেও কিন্তু এই দুই দেশ আসলে তাদের এই দুই দেশের সম্পর্কে নেতিবাচকতা নিয়েই আলাপ করবে। তো এই নেতিবাচকতা আসলে কোনো রকম উদ্বেগে, বিরাট কোনো উদ্বেগে আপাতত যে বিজেপি সরকারকে ফেলছে না, তার একটা কারণ আসলে তার
সুসংহত রাজনৈতিক অবস্থান ভারতে এই নেতিবাচকতার ফলে। কাজেই ভারত বাংলাদেশ সম্পর্ককে যখন আমরা বিবেচনা করব তখন মনে রাখতে হবে যে রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় ভারতে, এবং সেই রাজনৈতিক সরকারকে প্রথম কৌশল যেটি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে নিজের রাজনীতিকে, নিজের অবস্থানকে সুসংহত করা, এবং অশান্ত বাংলাদেশ বিজেপির রাজনীতির জন্য আশীর্বাদী বটে।